আওয়ামী লীগ আবার আসবে, ইনশাল্লাহ আওয়ামী লীগের পাশে আছি, সারা জীবন আওয়ামী লীগের পাশে থাকবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু ওই জায়গাটাই খেয়াল রাখতে হবে যে যেভাবেই হোক যখনই হোক নির্বাচন দিক না দিক আন্দোলন তো করতেই হবে, সমাধান রাজপথেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বন্ধু আর পর্যবেক্ষকদের কঠিন চাপে 100 দিনের শাসনের পর ইউনূসের শাসন ক্ষমতা নাটকীয় মোড় নিয়েছে। এই মাত্র পাস সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডাক্তার ইউনূস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কোটিং হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তারা বলছে তোদের জন্য আমাদের বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা বলেছেন ঐক্যবদ্ধ হন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, আর কয়েকদিনের মধ্যে আমাদের যুদ্ধের ডাক আসবে, তখন সবাই ঝাঁপিয়ে পড়তে হবে। তো বন্ধুরা চলুন এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। আওয়ামী লীগ সরকার দেশের জন্য সবই করছে। আওয়ামী লীগ থাকা অবস্থায় আমরা সব দিকে সুযোগ সুবিধা পাইছি, কোনো মারামারি নাই, খুনাখুনি নাই, কোনো কিছুই হইতো না। এমনকি আওয়ামী লীগ প্রায় এই যে আন্দোলনের সময় আওয়ামী লীগ শুধু আমরা ভালোবাসতাম, কোনো লীগে শুধু আওয়ামী লীগকে ভালোই বাসতাম, আমরা কোনো প্রোগ্রামে যাইতাম না, কোনো কিছুতে যাইতাম না। এই জন্য শুধু আওয়ামী লীগ করতাম, এই জন্য আমার চাচাকে অনেক মারা হয়েছে, আমাকে চাচারে মেরে খাঁচা টাচা ভেঙে দিছে। মারার পরে প্রায় 1 মাস পরে আমার চাচা মারা গেছে। যে আওয়ামী লীগ সরকার থাকতো আমার এইটা হইতো না। আমি সবাই বলতে চাই একটা কথাই, আওয়ামী লীগ আবার আসবে, ইনশাল্লাহ আওয়ামী লীগের পাশে আছি, সারা জীবন আওয়ামী লীগের পাশে থাকবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু ওই জায়গাটাই খেয়াল রাখতে হবে যে যেভাবেই হোক যখনই হোক নির্বাচন দিক না দিক আন্দোলন তো করতেই হবে, সমাধান রাজপথেই হবে। খেয়াল রাখতে হবে তারা যেন পালানোর পথ না পায় বা পালাতে না পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং প্রত্যেক পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উচিত হবে কারা কারা এই আন্দোলন নামে ষড়যন্ত্রের সাথে জড়িত, কারা কারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতনের সাথে জড়িত। প্রত্যেক পাড়া মহল্লা, ইউনিয়ন, থানা, জেলা, মহানগর, দেশ আলাদা আলাদা করে লিস্ট করে রাখতে হবে, যেন তাদের প্রত্যেকটি হিসাব আবার বুঝিয়ে দেওয়া যায়। মানুষের দেখা আর মানুষের দেখানোর মধ্যে অনেক পার্থক্য থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বন্ধু আর পর্যবেক্ষকদের কঠিন চাপে 100 দিনের শাসনের পর ইউনূসের শাসন ক্ষমতার নাটকীয় মোড় নিয়েছে। দেশের অভ্যন্তরীণ চাপের সাথে যোগ হয়েছে বিদেশি বন্ধুদের চাপ। বন্ধু রাষ্ট্রগুলো জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসকে ব্যক্তিগত বৈঠকে সাহায্য করার নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 100 দিনের শাসন ক্ষমতায় দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় ডক্টর ইউনূসের উপর চাপ দিচ্ছে বিদেশি শক্তি, সংস্থা, দাতা গোষ্ঠীগুলো, এবং সাধারণ জনগণের প্রত্যাশা পূরণের ধারে কাছেও নেই ডক্টর ইউনূসের সরকার। এমন পরিস্থিতিতে বিদেশি বন্ধু রাষ্ট্র সংস্থাগুলো ইউনূস সরকারের কর্মকাণ্ডে শুধু উদ্বেগই জানাননি, বরং ইউনূস সরকারের কাছে তারা কী চায় সেটিও স্পষ্ট করে বলে দিয়েছে। একাধিক কারণে বিদেশি বন্ধু হারাচ্ছে ইউনূস সরকার। কারণগুলো হলো আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, 5ই আগস্টের পরে মব জাস্টিসের নামে দেশে যে গণহত্যা চলেছে সেগুলোকে সরকার পুঞ্জীভূত ক্ষোভ বলে প্রথম দিকে চালিয়ে দিলেও 100 দিন শেষ হওয়ার পরেও এই ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বা সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, গণহত্যা, ধর্ষণ সহ এমন কোনো কর্মকাণ্ড নাই যেটা বৃদ্ধি পায়নি। গণমাধ্যমে ব্যাপক আকারে প্রকাশ পাচ্ছে বিষয়গুলো। ছাত্র জনতা বিরুদ্ধে মামলা না নেওয়ায় এবং 5ই আগস্টের আগে যে গণহত্যা বা পুলিশ হত্যা বা মব জাস্টিস করে হত্যার এগুলো দায়মুক্তি ঘোষণা করা পরিস্থিতিকে আরও জটিল করে ফেলেছে। সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র আমেরিকান নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়,
11ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কোনোভাবে পার্বত্য চট্টগ্রামে না যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছেন। এসব কারণে অনেক দাতা সংস্থাগুলো তাদের কাজ বাংলাদেশে সীমিত করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো জেল থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ার জন্য উদ্বেগ জানিয়েছে। 2. সংখ্যালঘুদের উপর নির্যাতন। বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের বেশ কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্টে সংখ্যালঘুদের উপর নির্যাতনের তথ্য এসেছিল। এতে করে যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, তারপরে নাম করা যে দেশগুলো আছে বা পাওয়ারফুল যে দেশগুলো আছে, বড় বড় যে দেশগুলো আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টি করেছে বা তাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করে বা তাকে অভ্যন্তরীণ হুমকি ধামকি দেওয়ারও চেষ্টা করেছে। 100 দিন পূর্তি উপলক্ষে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেটা আমরা আমাদের দেশি চ্যানেলগুলোতে দেখেছি। এর মধ্যে একই দিন আল জাজিরায় তার আরেকটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। অনেকের চোখে পড়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, কিন্তু তার মধ্যে তিনি কিছু কথা বলেছেন নির্বাচন নিয়ে। আমি ধারণা করি যেটা আমাদের এই রাজনৈতিক অ্যাটমসফিয়ারে এটা খুব সিরিয়াস ডিবেট ইনিশিয়েট করবে। এটা শুধু রাজনৈতিক দলগুলো না, এটা আসলে যারা রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, যারা দেশকে নিয়ে ভাবেন, যারা পলিটিক্যালি কনসিয়াস, প্রত্যেকের মধ্যেই এটা নিয়ে বিতর্ক হতে পারে। প্রথমে বলে রাখা ভালো, উনি খুব ডিসাইসিভ কিছু বলেছেন তা না। তিনি যা বলেছেন এক ধরনের অস্পষ্টতা আছে, আবার কিছু ইঙ্গিত আছে বলে আমি মনে করি। ইংরেজিতে যে কথাটা আছে রিডিং বিটুইন দ্য লাইন্স, এটা রিডিং বিটুইন দ্য লাইন্স একটু দেখলে আমার কাছে মনে হয় যে এর মধ্যে কিছু চিন্তা প্রধান উপদেষ্টা আমাদের সামনে এসে হাজির হয়েছে। বিষয়ে এই সরকারের আয়ু এবং নির্বাচন নিয়ে, এমনকি সংবিধান নিয়েও তার একটা মন্তব্য আছে এখানে, যেটাও কগনিজেন্সে নেওয়া দরকার। আর ওই সাক্ষাৎকারে আরো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেটা আমি আলাদাভাবে একটা ভিডিও করব। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি। আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে এই বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা, এই জবাবে তিনি বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তীকালের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরে কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে, এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তিনি আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটাই করা হবে। তাহলে অন্তর্বর্তী সরকার হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। বেশ কথার বিভিন্ন রকম আমরা বক্তব্য আছে বলতে পারবো, এবং আমরা খেয়াল করি যে যখন তিনি সরকারের মেয়াদ বলছেন তখন তাকে আবারও প্রশ্ন করা হচ্ছে যে তিনি 4 বছর মিন করছেন কিনা। তার মানে তার বক্তব্যের মধ্যে কোথাও এই ধরনের ইঙ্গিত আল জাজিরাও খুঁজে পেয়েছে। তার আগে একটা কথা বলা দরকার যে সংবিধান সম্পর্কে, সংবিধানের সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। এই আলাপ আমাদের অনেকের মধ্যে আছে এবং সম্ভবত হতে খুবই আনসার্টিনিটি নিয়ে বলেছেন। নিশ্চয়ই সেভাবেই বলবেন, কারণ সংবিধান সংশোধন যে কমিশন আছে তারা রিপোর্ট দেবে, তার উপরে ভিত্তি করে আলোচনা হবে, তার উপরে সিদ্ধান্ত হবে। এখন এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখবো? তিনি কি আসলে তার সরকারের মেয়াদ সম্পর্কে কোনো কথা বলেছেন বা নিজের পক্ষে কোনো ইঙ্গিত দিয়েছেন? আমার কাছে মনে হয় কিছু ইঙ্গিত আছে। যেমন তিনি যেভাবেই বলুন না কেন খুবই অস্পষ্টভাবে বলছেন, কিন্তু বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা স্থায়ী সরকার নই। তারপরে বলছেন যে যেহেতু 4 বছর হবে, এটা বলছেন, সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরে কম হওয়া উচিত, এটা নিশ্চিত, এটা আরো কম হতে পারে। তবে তিনি যোগ করছেন এটা সবসময় নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। আবার এটাও তিনি যোগ করছেন, তারা যদি সংস্কার বাতিল করে দিতে চায় তাহলে তিনি খুব দ্রুত নির্বাচন হয়ে যাবে সংস্কার বাদ দিয়ে। আবারও যখন জিজ্ঞেস করা হয়েছে তিনি বলেছেন, আমি তা বলিনি যে 4 বছর, তিনি বলছেন এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। এই যে সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তার মানে সরকারের মধ্যে কোথাও 4 বছর থাকার চিন্তা আছে। এটা খুব স্পষ্ট এবং অন্তত প্রধান উপদেষ্টার মাথায় আছে, এবং তিনি সেই রকম কথা আল জাজিরাকে পাবলিকলি বলেছেন। মানে এটা তিনি চাইছেন যে এই আলোচনাটা আমাদের সমাজে আসুক, তাই আলোচনা আমাদের করা দরকার আছে।